করোনা ভাইরাসের শুরুর প্রথম ২ মাসে দেশের অন্যান্য সকল খাতের মতো আবাসন খাতেরও সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ ছিল সব ধরনের ফ্ল্যাট বা প্লটের বুকিং এবং বিক্রি থেকে শুরু করে সবকিছুই। তাই এই খাত একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং এই খাতে যে বিপুল পরিমাণ শ্রমিক কাজ করেন তারাও এক ধরনের সংকটে ছিলেন উদ্যোক্তারাও। সেই সংকট কাটাতে প্রণোদনা প্যাকেজ ছিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিল্প খাত পুনরুদ্ধারে। সেই প্রণোদনা প্যাকেজের প্রাপ্তি নিয়ে যদিও এই খাতের ব্যবসায়ীদের প্রাপ্তিতে কিছু সংকট থাকে, তবে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী এই খাতের জন্য একটি সুসংবাদ দিয়েছেন। সেটি হচ্ছে অপ্রত্যাশিত অর্থ বিনা প্রশ্নে এই প্রথমবারের মতো গেল কয়েক বছরের মধ্যে এই প্রথমবারই সেই সুযোগ দেওয়া হয়েছে আবাসন খাতে বিনিয়োগের জন্য। এতে আবাসন খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এছাড়া বাজেটে আবাসন খাতকে ঘুরে দাঁড়ানোর আরও কিছু প্রতিশ্রুতি এর আগে বলা হলেও এবারের বাজেটে আমরা সেরকম কোনো ঘোষণা আর পাইনি, যেটি রেজিস্ট্রেশন ফি কমানো এবং স্ট্যাম্প ফি কমানো সহ নানা বিষয়ের কথা ছিল। তবে অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়াকে একটি বড় সুযোগ বলে মনে করছেন এ খাতের উদ্যোক্তারা। আমরা এই বিষয়ে এর নানা দিক নিয়ে আলোচনা করব। কেমন আছে আবাসন খাত, সামনের দিনে কেমন যাবে, পরিকল্পনাগুলো কি হতে পারে এ খাত ঘুরে দাঁড়াতে, সব বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশ সংলাপে। আমি নাজিয়া কণা। আর আমাদের এই নিয়মিত আয়োজনে আমাদের অতিথিরা বিভিন্ন বিষয় বিশ্লেষণ করেন। আজকে আমরা শিরোনাম ঠিক করেছি সংকটে আবাসন খাত। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে ৩ জন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন রিহ্যাবের সহ সভাপতি জনাব লিয়াকত আলী ভূঁইয়া। আমাদের সাথে আরও যুক্ত আছেন রিহ্যাবের সাবেক পরিচালক জনাব শামীম রেজা চৌধুরী। আমাদের সাথে যুক্ত আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর তৌফিকুল ইসলাম। আপনাদের ৩ জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা অতিথিদের সাথে আলোচনায় যাব, তবে আজকের দিনে অর্থনীতির যে প্রতিবেদন আছে আমাদের সেটি একটু দেখে নেব। করোনা মহামারীর এই সময়ে চরমভাবে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের আয় এবং কর্মসংস্থান। প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান তৈরি এবং ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষদের আয় পুনরুদ্ধারে প্রত্যাশার প্রতিফলন হয়নি বলে মত অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মহামারীর এই সময়ে কর্মচ্যুতি ঠেকাতে প্রণোদনার মাধ্যমে উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে হবে। এক্ষেত্রে প্রয়োজন সুনির্দিষ্ট বরাদ্দ ও কর্মপরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আসছে বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে ২,০০০ কোটি টাকা, যার মাধ্যমে দরিদ্র কৃষক, অভিবাসী শ্রমিক, বেকার তরুণরা স্বল্প সুদে ঋণ নিয়ে গ্রামাঞ্চলে কৃষিজাত পণ্য, ক্ষুদ্র কুটির শিল্পে বিনিয়োগ করতে পারবেন। তবে চলতি বাজেটে তরুণদের জন্য ১০০ কোটি টাকার স্টার্ট আপ মূলধন রাখা হলেও আসছে বাজেটে তার রাখা হয়নি। অর্থনীতি বিশ্লেষক ও উদ্যোক্তারা বলছেন, করোনার এই সময়ে কর্মসংস্থান টিকিয়ে রাখতে সুনির্দিষ্ট রূপরেখা নেই এবারের বাজেটে। লোকজন তো কেনাকাটা করতে যাচ্ছে না, রেস্টুরেন্ট খেতে যাচ্ছে না, চুল কাটতে যাচ্ছে না। তবে এই যে ইনফরমাল সেক্টরে যে কর্মসংস্থান আমরা হারিয়েছি, সেগুলো যে এখন খুলে দিলেই ফিরে আসবে, এটা প্রায় ধরে নেওয়াটা খুব একটা বড় ভুল ধারণা। বাজেটে যে জিনিসগুলো দেওয়া হয়েছে যদি ঠিক করে বাস্তবায়ন না করতে পারি, তাহলে বেসরকারি খাতে আমাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের একটা প্রবলেম হবে। বেসরকারি খাতে বিনিয়োগ করে নতুন কর্মসংস্থান বানানো উইল বি আ চ্যালেঞ্জ। দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী যখন অনানুষ্ঠানিক খাতে কর্মরত, তখন লকডাউন ও সাধারণ ছুটির কারণে এদের আয় ও কর্মসংস্থান ভীষণভাবে বিপর্যস্ত। তাই করোনা পরবর্তী সময়ে কর্মসংস্থান বান্ধব বিনিয়োগ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। কন্ট্রোলে চলে আসার পরে অর্থনীতি যদি একটা ঘুরে ধারার একটা উত্তরণের পর্যায়ে যায়, তখন যেই বিনিয়োগগুলি হবে সেগুলো যাতে একটু কর্মসংস্থান বান্ধব হয়। এবং আমরা যদি কোনো নতুন স্টিমুলাস প্যাকেজের কথা চিন্তা করি, এগুলোকে একটু এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড করার কথা ভাবতে হবে। আমরা জানি আমাদের শ্রম বাজারে 85% বেশি কিন্তু আসলে এই অনানুষ্ঠানিক খাতে এনগেজড, এবং এই বিশাল নতুন করে যারা দারিদ্র সীমার নিচে পড়েছেন তাদের একটা বড় অংশ কিন্তু আসলে এই ধরনের অকুপেশনে তারা জড়িত আছেন। আসছে বাজেটে গ্রামীণ কর্মসংস্থান তৈরিতে সামাজিক সেবা কার্যক্রমের আওতায় দরিদ্র ও অতিদরিদ্রদের স্বনিয়োজিত কাজে যুক্ত করতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০০ কোটি টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতিতে ব্যাংকের খরচ কমাতে কর্মীদের বেতন কমিয়ে আনতে চান ব্যাংক মালিকরা।
জানিয়ে ক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তারা। তবে সমালোচনার মুখে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি জানিয়েছে তারা কেবল পরামর্শ দিয়েছেন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে বেতন ভাতা কমানো হলে তা হবে অমানবিক। বলেন সরকারি বেতন কর্তন না করে বিদেশ ভ্রমণ বন্ধ রাখা সহ সরাসরি বেতন কর্তন না করে বিদেশ ভ্রমণ বন্ধ করা সহ নানা পরিচালন খরচ কমানোর প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা মহামারীতে নানা ঝুঁকি মোকাবেলা করেই ব্যাংকিং সেবা দিয়ে আসছেন ব্যাংক কর্মকর্তারা। করোনা ভাইরাস উদ্ভূত অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কথা উল্লেখ করে ব্যাংক কর্মকর্তাদের বেতন ভাতা কমিয়ে দেয়া সহ একগুচ্ছ প্রস্তাবনা তৈরি করে তা সদস্যদের কাছে পাঠিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। এই সংক্রান্ত চিঠি দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন ব্যাংক কর্মকর্তারা। তারা বলছেন এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তৈরি হবে বাড়তি মানসিক ও অর্থনৈতিক চাপ। এটা আসলে লাস্ট থিং যেটা বলা হচ্ছে, আমরা চাই না যে আমাদের যারা কলিগরা আছেন তাদের কোনোভাবে যেন মনোবল ভেঙে না পড়ে, কারণ এমন একটা সময় আমাদের সব মনোবল দৃঢ় রাখতে হবে এবং সেভাবে যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। চিঠিতে ব্যাংক কর্মীদের বেতন ভাতা 15% কমানোর আবেদন ছাড়াও খরচ কমাতে 13 দফা সুপারিশ করা হয়, যদিও পরে তা বাধ্যতামূলক নয় বলে জানায় বিএবি। রেসপেক্টিভ ব্যাংকের সিদ্ধান্ত, এখন তাদের স্ট্রেংথ বুঝে তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন, তারা কিভাবে অ্যাড্রেস করবেন, সেই ব্যাপারে যে ওদের বোর্ড সিদ্ধান্ত নেবে, বোর্ড সাথে ম্যানেজমেন্টের সাথে কথা বলবে এবং সেভাবে এক্সিকিউশন হবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন পরিস্থিতি মোকাবেলায় এমন উদ্যোগ নেওয়া যেতে পারে, তবে তা ভারসাম্য ঠিক রেখে। আর অর্থনীতি বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হবে অমানবিক। প্রথমেই কেন এই স্যালারিতে হাত দেওয়া হলো সেটা আমার কাছে পরিষ্কার না। পরিচালন ব্যয়টা আরো অনেক খাত আছে, আপনার বিলাসবহুল ব্যয় আছে, ভ্রমণ ব্যয় আছে, আপনাদের যে সমস্ত ইন্টেরিয়র ডেকোরেশন যেগুলি করা হয় ওখানে তো অনেক কিছু অতিরিক্ত ব্যয় দেখা যায়। ব্যাংক তারা যদি মনে করে ফর দ্য টাইমিং এর জন্য আমরা এটা স্থগিত রাখি, আমরা পরবর্তী যখন একটু ভালো হবে তখন আমরা এগুলো এরিয়ার হিসেবে দেব বা আবার বেনিফিট আমরা চালু করব। সেই ক্ষেত্রে যে লোক 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে তার যদি 10,000 টাকা কমায় তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের সাথেই এটা কিন্তু মেনে নিতে হবে আমাদের। এরই মধ্যে ব্যয় সংকোচন করতে জুন থেকে বেতন ভাতা কমিয়েছে প্রথম প্রজন্মের একাধিক ব্যাংক। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রতিবেদনগুলো দেখছিলাম। আমরা শুরু করব বীজ সংলাপের মূল আলোচনা। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন। আমি শুরুতেই যাব রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। লিয়াকত আলী ভূঁইয়া, যেটি জানতে চাই যে এবারের বাজেটে আমরা দেখলাম যে আবাসন খাতের জন্য একটি সুসংবাদ আছে, সেটি হলো অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ দিচ্ছে এবার। সেক্ষেত্রে আসলে এর আগেও এই সুযোগ দেওয়া হয়েছিল, যদিও আমরা খুব বেশি সফলতা দেখিনি, অর্থাৎ বিনিয়োগ হতে দেখিনি। এবার আপনারা কি আশা করছেন? ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 এর সকল দর্শকদেরকে। আপনি জানেন যে গত বাজেটে এই বাজেটে এই অপ্রদর্শিত আয় প্রশ্ন ছাড়া এই আমাদের রিয়েল সেক্টরে বিনিয়োগ করা যাবে, শুনেছেন। এটা কিন্তু প্রথমে প্রায় 1 দশক পরে দেওয়া হলো। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ সকলে যারা এই বাজেটে কাজ করেছে, আমাদের এই সুবিধা দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে এর ফলে আবাসন শিল্প আমরা মনে করি চাঙ্গা হবে। আপনি যে প্রশ্ন করছেন, প্রশ্নের মধ্যে উত্তর রয়ে গেছে যে গত দশক পর্যন্ত কিন্তু কোনো প্রশ্ন ছাড়া এখানে বিনিয়োগের প্রশ্ন করা হতো, প্রশ্ন ছাড়া কোনো বিনিয়োগের সুবিধা ছিল না, এবং ঢালাওভাবে প্রশ্ন করলে আপনি এখানে কিন্তু কেউ বিনিয়োগ করবে না এবং বিনিয়োগ করতেও না। আমরা এখন খুব আশাবাদী যে এই সেক্টরে আপনার বিনিয়োগ করবে সবাই। আপনি জানেন যে এই মুহূর্তে বলাটা মুশকিল এই জন্য যে আপনি এখন করোনা ভাইরাসে আমাদের কিন্তু সময় কাটাচ্ছে, শুধু আমরা না, সারা পৃথিবী। আমাদের ব্যবসা না, সারা পৃথিবীর ব্যবসা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে বলা যায়। যে কোনো ব্যবসার কথা আপনি বলেন, সব ব্যবসায় কিন্তু একই অবস্থা। আমাদের আবাসন শিল্প বলেন, এয়ারক্রাফটের ব্যবসা বলেন, বিমান যারা চালায়, পর্যটন বলেন, সব ব্যবসায়ী, আপনার কোনো ব্যবসা আপনার এখন কিন্তু চলছে না, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে। তো এটা কবে নাগাদ ভালো হবে আমরাও জানি না, এটা তো বিশ্বময়। তো ভালো হলে আশা করি আমাদের শিল্প চাঙ্গা হবে।
লিয়াকত আলী ভূঁইয়া, আপনি থাকুন আমাদের সাথে। আমি শামীম রেজা আপনার কাছে আসতে চাই। কালো টাকা বিনিয়োগের সুযোগ দিয়েছে, সেটার প্রভাব হয়তো আমরা সামনে দেখতে পাবো যে কেমন ঘুরে দাঁড়ায় এই খাত। তবে এই খাতের আসলে বর্তমান পরিস্থিতি কি? 2 মাস লকডাউন বা সাধারণ ছুটির সময় মোটামুটি নির্মাণ খাতের সবকিছুই আমরা দেখেছি বন্ধ ছিল। শ্রমিকরা কেমন আছে, উদ্যোক্তারা কেমন আছে? ধন্যবাদ নিউজ 24 কে এবং আপনাকে। আসলে আমরা 2 মাস বন্ধ ঠিক বলতে পারবো না, এখন পর্যন্ত বন্ধ আমাদের খাতটা, এবং শ্রমিকরা যে ভালো আছে এই কথা আমি কখনোই বলতে পারবো না, এখনো বলতে পারি না, কারণ আমাদের গত 2 মাস আমরা কোনো কাজ করতে পারিনি এবং এখনো আমাদের কোনো অ্যাকচুয়ালি সরকারি কাজ শুরু হয়েছে, সরকারি কনস্ট্রাকশন কাজ বিভিন্ন সাইট, বাট বেসরকারি আমাদের রিয়েল এস্টেট আবাসন শিল্পে যেটা হয় সেক্ষেত্রে কোথাও এখনো সেইভাবে কাজ শুরু হয় নাই। তো আমরা শ্রমিকরা যেভাবে আমরা শ্রমিকদের কাছে যে ইটা চাচ্ছি যে শ্রমিকরা কিভাবে চালাবো, আমরা কিন্তু এখন বিকাশে তাদেরকে মাসে মাসে টাকা দিচ্ছি, হয়তো যেখানে 5,000 টাকা দরকার 2,000 টাকা দিচ্ছি, কিন্তু এইভাবে আমরা বেশি দিন চালাতে পারবো না, কারণ আমাদের পক্ষে সম্ভব না। আমরা কোথা থেকে অফিস ভাড়া দিব আমরা জানি না, এবং আমরা কোথা থেকে এই চলবে। আর আপনি যে বলতেছেন যে এই 19 যে আবাসন খাতে যে সুযোগটা দিয়েছে, এটা আসলে এই 2 বছরে হয়তো আমার মনে হয় না যে কোনো সুফল আসবে, কারণ অ্যাকচুয়ালি সারা পৃথিবীর অর্থনীতি যেখানে ভেঙে পড়তে যাচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশে আমরা এই সুযোগ পেয়ে মানুষ ফ্ল্যাট কিনবে এই আশা হয়তো আমরা এখনো করতে পারি না। এটা আগামী 10 বছরের জন্য এক নাগারে থাকতে হবে, এবং ভবিষ্যতে কিভাবে আমরা চলবো এখন সেই পরিকল্পনাটা আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় অর্থমন্ত্রীকে এটা নিতে হবে, কারণ এই সেক্টরটার অবদান কিন্তু অনেক। এই সেক্টরে আমি শুধু আমার সেক্টর নিয়ে বলতেছি, আমার সেক্টরের সাথে কোনো খাত নিয়ে বলতেছি না, আমার সেক্টরের সাথে হয়তো আরো খাত জড়িত আছে, কিন্তু আমার সেক্টরের যে পরিস্থিতি, এখানে আপনার যে আমাদের মেম্বার আছে 1300 এবং প্রায় 6,000-এর মতন ব্যবসায়ী ব্যবসা করতেছে, রিয়েল এস্টেট ব্যবসা করে সারা বাংলাদেশে। সেইখানে যদি এই 20 থেকে 30 লাখ শ্রমিক বেকার হয়ে যায়, আপনি আগামীকালকে বাজার করে বাসায় ফিরতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে। আমি অর্থনীতি নিয়ে আমরা টপিক বলবেন, কিন্তু আমরা আশা করতেছি না এই মুহূর্তে কেউ বেঁচে থাকার জন্য যে সংগ্রাম সেটুকুই সবাই করবে। এখন ওই আপনার ফ্ল্যাট কেনার চিন্তা কেউ করবে না। সেই ক্ষেত্রে আমরা আমাদের কাছে এখনই আমরা মাননীয় প্রধানের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে শুধু এই ক্ষেত্রে আমাদের এই বিনিয়োগ না, আমাদেরকে একটা স্বল্প সুদে যেভাবেই হোক, যে একটা স্বল্প সুদে অন্তত 10,000 কোটি টাকার একটা, আমরা কিন্তু কোনো প্রণোদনা চাচ্ছি না, একটা স্বল্প সুদে 4% ইন্টারেস্টে একটা টাকা অ্যামাউন্ট চাচ্ছি, যে টাকাটা 10,000 কোটি টাকা হতে পারে, এটা স্কিমে হবে, এবং এইটা যদি বিনিয়োগ হবে আপনার ব্যাংকের মাধ্যমে আসবে এবং লিজিং কোম্পানির মাধ্যমে আসবে, এবং এইটা যদি আমরা পাই তাহলে আমাদের হয়তো এই সেক্টরে কি হবে। কিন্তু এই যে আপনার যে অপদর্শিত আয়, এই অপদর্শিত আয়ের এই আপনার সুফলতা আগামী 2 বছরে এই সেক্টরে মানে খুব দ্রুত পাবেন বলে আপনারা আশা করছেন না। আমি শামীম রেজা আপনার কাছে আবারও আসবো। আমি ডক্টর তৌফিকুল ইসলাম আপনার কাছে আসতে চাই। দুজনের বক্তব্য শুনেছি আমরা, দুজন উদ্যোক্তার সংকট আছে এই সময়, তবে বাজেটে বলা হচ্ছে যে সুযোগ দিয়েছেন সেটিতে ঘুরে দাঁড়ানোর কথাও বলা হচ্ছে, আবার একই সাথে সাথে সেই সুযোগ পেতে আমাদের সময়ও হয়তো লাগতে পারে। সব মিলিয়ে আবাসন খাত সংকটে আছে, সব খাতই সংকটে আছে, তার কোনো আসলে সেটা নিয়ে হয়তো তর্কে জড়ানোর কিছু নেই, কিন্তু এই খাতগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের যে উদ্যোগ সেটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা সবসময় বলি, প্রথমটা বলিনি, আমরা মনে করি না যে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে এটা কোনো মানে ইতিবাচক পদক্ষেপ। এটা সার্বিকভাবে আমাদের রাষ্ট্রের যেই আমরা একটা চরিত্র আমরা রাখতে চাই সেই চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এটা আমাদের ফলে আমরা বলি যে নৈতিকভাবে এটা আসলে মেনে নেওয়াটা খুবই কঠিন। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এটা অর্থনৈতিক ভাবেও আমি এর আগে আমাদের অভিজ্ঞতা আছে, এটাতে খুব বেশি ইতিবাচক কোনো সাড়া পড়ে। এখন আমি কতগুলো আপনাকে প্রশ্ন করি, আমরা যখন খুব এটাকে আলোচনা করি তখন খুবই সাদামাটা ভাবে কথা বলি। হ্যাঁ, অর্থনৈতিক পরিস্থিতি আমরা সবাই জানি, আমরা এটা খুব পরিষ্কার ভাবে এটাকে বুঝতে পারি। দেখেন, আমার আপনাদের নিউজের ভিতরে 2-3টা জিনিস আছে। একটা হলো যে আপনি যেই অপ্রাতিষ্ঠানিক খাতের ভিতরে যারা আছেন, আবাসন শিল্পের শ্রমিকদের অধিকাংশই হলো আসলে আমি বলবো যে অপ্রাতিষ্ঠানিক ভাবেই তারা যুক্ত থাকে। তার বাইরে যেটা সবচাইতে প্রাতিষ্ঠানিক খাতগুলোর মধ্যে একটি ব্যাংকের খাত, যেটা মোটামুটি কিন্তু ফাংশন করেছে। অর্থনৈতিক পরিস্থিতি যতটুকু খারাপ আছে সেইটা অনুযায়ী হয়তো তাদের লেনদেন বা তাদের যেই লাভ সেগুলাই হয়তো মুনাফার ভিতরে হয়তো
কমে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু তারা কিন্তু ফাংশন করেছে এবং ঝুঁকি নিয়ে ফাংশন করেছে। তো তাদেরও আপনি চিন্তা করছেন যে বেতন কমানো। হ্যাঁ, তো এখন এই পরিস্থিতিতে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে ফ্ল্যাটগুলো বিক্রি করার জন্য এই সুযোগ দিলাম, এটা কার কাছে বিক্রি করছি। যারা আমরা প্রাতিষ্ঠানিক খাতে চাকরি করি, আমাদের কিন্তু কর ফাঁকি দেওয়ার সুযোগ খুব বেশি নাই। ফলে যারা সেই তাদের কথা যদি আমরা বলি যে একটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পর্যায়ে যারা আছেন, যারা হয়তো বাড়ি কিনতে পারে, তাদের কিন্তু এটা কেনার কোনো তেমন সুযোগ নেই। তাহলে এই সুযোগটা কার আছে? সুযোগটা আছে হলো যে হয়তো যারা এই প্রাতিষ্ঠানিক ভাবে এই কর জালের ভেতরে নাই তাদের। এখন তাদের তো অন্যান্য ভাবেই কিন্তু বিজনেসের সিচুয়েশন খুব ভালো না। এখন তারা হ্যাঁ, আমি কালো টাকা আছে, তার ধরা পড়ার সুযোগ আছে। ধরা পড়ার সুযোগের জন্য কি কিছু বলা হয়েছে? কিছুই বলা হয়। এবং আপনি বলছেন যে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করা যাবে না আমি কিভাবে, যদি আমি কোনো প্রশ্ন না করি তাহলে আমি কিভাবে বুঝবো যে এই টাকাটা আমার কি আগের, হয়তো আমি হয়তো স্যালারি পেয়েছিলাম আগের বছর 1 লাখ টাকা, আমি এটা 90,000 দেখিয়েছি, কোনো কারণে আমার মিস্টেক আছে, আমি এটা 10,000 দেখাতে পারি। কিন্তু আমার যেই যদি আমি প্রশ্ন না করি তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা ঘুষের থেকে আসলো এই টাকাটা, নাকি এটা ড্রাগ ট্রাফিকিং থেকে আসলো, নাকি এটা চুরি করা অর্থ, নাকি এটা ব্যাংক ডাকাতি করে পাওয়া। ফলে এইটার সাথে আপনি যখন এই ধরনের কথা বলেন তখন এটা শুধুমাত্র অপ্রদর্শিতর ভিতরে আটকে থাকে না, আপনার তখন এটা কিন্তু একভাবে আমরা যেটা বলি কালো টাকা যখন আমরা বললি, তখন আমি জানি না সংজ্ঞাটা নিয়ে আমাদের দেশের ভিতরে আছে, তখন আপনি আসলে যেই অবৈধ আয় আছে আপনার, সেটাকেও আপনি এটার ভিতরে এনে ফেলবেন। এবং আমি এই জন্য বলছি যে আপনি যদি মনে করেন যে এটা অবৈধ আয়কে এটার ভেতরে নিয়ে আসতে হবে, তাহলে এটার তো কোনো মিনিং নেই। দ্বিতীয় হলো আপনি বলতে পারেন যে কারোর যদি অবৈধ মানে অপ্রদর্শিত অর্থ থাকে, যে হয়তো ট্যাক্স দিতে পারে নাই, তাকে আপনি ট্যাক্স নেটের আওতায় আনবেন। ঠিক আছে, তার জন্য কিন্তু একটা ধারা আছে যে পরিমাণ ট্যাক্স হয় তার উপর একটা জরিমানা। কিন্তু সেই ধারা দিয়ে তো আমরা আসলে অপ্রদর্শিত অর্থ মূলধারায় নিয়ে আসতে পারছি না। আমি বলছি কারণ আমি বলছি কেন, কারণ হলো আপনি যদি চাইতেন এটাকে বেশি আরো টাকা আনতে, তাহলে আপনি হয়তো বলতে পারতেন যে ঠিক আছে আমি এই জরিমানাটা এবার নিব না। আচ্ছা না, ব্যাংক সুদ মওকুফ করা হয়েছে বা অন্যান্য মওকুফ করা হয়েছে, বললেন যে এবার আমরা আসলে কোনো জরিমানা নিব না, তোমরা যে টাকাটা ট্যাক্স হয় সেই টাকাটা দাও। এখন আমি যেই টাকাটা ট্যাক্স দিয়েছি সেই টাকাটা আমি যেই হারে দিলাম, এবং আমার কোন একজন কলিগ যদি সেই টাকা উনি ট্যাক্স না দিয়ে থাকেন, তাহলে উনি সেটাকে এখন কম হারে ট্যাক্স দিয়ে আনবেন, এটা তো কোনো জাস্টিস হতে পারে না। এবং এর ফলে যেটা হবে সেটা হলো যে বাংলাদেশের ভেতরে এই ট্যাক্স কালেকশন যখন হবে, তখন এইটার উপরে বড় ধরনের কোনো ইতিবাচক প্রভাব পড়ার আমি কোনো সম্ভাবনা। ফলে যেটা আমার মনে হয়, যদি এই খাতকে আপনি সত্যি আরো উৎসাহিত করতে চান, নিঃসন্দেহে এটা খুবই চাপের ভিতরে যাবে। অনিশ্চয়তা যদি না কাটে, তাহলে এই খাত থেকে বিনিয়োগের খাত, আমি আমার ফিউচার বিনিয়োগ করছি, আমার জীবন সংকটে আছে, আমি বুঝতে পারছি না যে জীবন সংকট হচ্ছে কিনা, এই সময়ে নিঃসন্দেহে এই ধরনের খাতে বিনিয়োগ করা কঠিন হবে। বরং আমি সমর্থন করি যে যদি আপনি চাইতেন তাহলে একটা কম সুদে যদি একটা তহবিল করতেন, মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য যদি এই তহবিলটাকে ডেডিকেট করতেন, তাহলে হয়তো এটার কিছুটা সুফল আসতে পারে। কারণ যারা প্রাতিষ্ঠানিক খাতের ভিতরে আমরা সম্ভবত শুনতে পাচ্ছি না, আমাদের যান্ত্রিক কিছু সমস্যা হয়েছে। আমরা ফিরে এসে আমাদের সব অতিথিদের সাথে আবার আলাপ করব। বীজ সংলাপে নিচ্ছি একটি বিরতি। আরেকবার আমন্ত্রণ। বীজ সংলাপে কথা বলছিলাম আবাসন খাতের সংকট নিয়ে। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন, আমি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। লিয়াকত আলী ভুইয়া, আপনি কি আসলে ডক্টর তৌফিকুল ইসলামের প্রশ্ন বা তার যেই অভিমত মন্তব্যের বিপরীতে আপনি কিছু বলতে চান কিনা? আমাকে বলছেন? জি।
মানে দেখেন একটু আগে তৌফিক ভাই যেটা বললো সেখানে আমার একটু রিজার্ভেশন আছে বা আমার একটু বলার আছে। একটা বলছে যে এইভাবে করলে ঢালাও, আমরা কিন্তু কোনো সময় ঢালাও ভাবে আমরা কোনো সময় বলি নাই যে ঢালাও ভাবে দেওয়া হোক। আমরা বারবার বলতেছি ঢালাও ভাবে প্রশ্ন করলে কিন্তু এই টাকাটা এখানে আসবে না। যদি কোনো সন্দেহ থাকে তাহলে বলতে পারে, কিন্তু ঢালাও ভাবে যখন প্রশ্ন করবে কারো কাছে বা এই ক্লসটা থাকবে, ভয়তে কেউ টাকা এখানে ইনভেস্টমেন্ট করবে না। এক আর দ্বিতীয় কথা যেটা অপরিদৃশ্যত, আমরা কিন্তু কালো টাকা সাদা কথার কথা কিন্তু কোনোদিন বলি না, আমরা বলি অপরিদৃশ্যত আয়, যেটা আনডিক্লেয়ার্ড মানে যে টাকাটা কোনো কারণে কেউ ডিক্লারেশন দিতে পারে না। এই উদাহরণটা আমি অনেকবার বলছি, আবারও বলি যে মনে করেন আপনারা 7-8 ভাই বোন একটা আপনাদের জমি ছিল, বিক্রি করলেন, এই জমিটার আপনি 1 কোটি টাকা পেয়েছেন, এই টাকাটা আপনি ইনভেস্টমেন্ট মানে ডিক্লারেশন দেন নাই, কিন্তু এই টাকাটা কিন্তু কালো না, এই টাকাটা আপনার অপ্রতিষ্ঠিত হয়। এই টাকাটাই আমরা এখানে বিনিয়োগ করতে বলতেছি। তা আমার কথা হচ্ছে এই টাকাটা যদি এখানে বিনিয়োগ না করে, হয় তাকে মাটির নিচে টাকাটা রাখতে হবে অথবা বিদেশে পাচার করে দিতে হবে। তা আমি সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, সবাইকে আমরা ধন্যবাদ দিই যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমি আরেক দফায় লিয়াকত আলী ভূঁইয়া আপনার কাছে আসবো। শেষ করে দিচ্ছি, আমরা বারবার বলে আসছি, এখনো বলছি যে ঢালাও ভাবে প্রশ্ন করা যাবে না। সন্দেহ থাকলে আপনি প্রশ্ন করবেন, অসুবিধা কি আছে? তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সবকিছু আছে, দেশে আইন আছে, আপনি জিজ্ঞাসাবাদ করতে পারবেন, অসুবিধা নেই। জি, লিয়াকত আলী ভূঁইয়া, আমি আপনার কাছে আবার আসবো। শামীম রেজা, আপনার কাছে জানতে চাই যে প্রণোদনার যে অর্থটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এই করোনা সংকটে, সেই খাতের প্রণোদনার অর্থ কি আসলে পেয়েছে আবাসন খাত? রিয়েল এস্টেট খাতে কোনো প্রণোদনা কোনো ব্যবসায়ী পায় নাই, এবং কোনো ব্যাংকে এটার কোনো সার্কুলারও আসে নাই। অ্যাকচুয়ালি যে সার্কুলার দিছে এটা খুব জটিল সার্কুলার, যে সার্কুলারে বাংলাদেশ ব্যাংকের থেকে আসছে বলতেছে, কিন্তু কোনো ব্যাংক সেই সার্কুলারই পায় নাই। যে কারণে রিয়েল এস্টেট, আপনারা কি উদ্যোক্তারা কেউ আবেদন করেছিলেন এই অর্থের জন্য? আমরা ব্যাংকে গেছি, আমরা ব্যাংকে গেছি, এবং আমরা যাওয়ার পরে ব্যাংক একদম স্ট্রেইট দেখানো হয়েছে যে আপনাদের কোনো রিয়েল এস্টেট খাত বলে কোনো শব্দ এখানে উল্লেখ করা নাই। তাই রিয়েল এস্টেট খাত যদি উল্লেখ করা না থাকে স্পেসিফিক, আপনি কোথাও পাবেন না। আর আমি তৌফিক ভাইয়ের সাথে একটা ইয়েতে দ্বিমত না, আমি কিন্তু একমত পোষণ করতেছি, আমি লিয়াকত ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করতেছি। এইখানে আমাদের অপ্রদর্শিত আয় যেভাবে বিনিয়োগের দিতে বলা হয়েছে, সেটা কিন্তু আসলে আপনার কোনো কার্যকরী হবে না। আপনাকে তো এই 10% দিয়ে আপনাকে কার্যকরী করলে কোনো কাজ হবে না, আপনাকে এই 10% মওকুফ করে দিতে হবে। আপনাকে সোজা বলতে হবে যে অপ্রদর্শিত আয় নরমাল যে ট্যাক্স হয় সেই ট্যাক্সের আওতায় দিতে হবে। এটাই আমি তৌফিক ভাইয়ের সাথে, তৌফিক ভাইও কিন্তু এই একমত হবে আমার সাথে। কারণ হচ্ছে হলো আপনি যত আপনি রিল্যাক্স করবেন টাকা ইয়ে করতে, আপনি পাইপলাইনে আনতে এবং আপনি ট্যাক্সের আওতায় আনতে, তত আপনি পাবেন। আপনি কিন্তু এর আগে দেখেন, এর আগে যেভাবে দেওয়া হয়েছে সেটি বিনিয়োগে আসেনি, সে জায়গায় সংকট ছিল। শামীম রেজা, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর তৌফিক, অনেক বিষয় আছে, যদিও সেগুলো ছোট্ট করে যদি জবাব দিতে চান আপনি দিতে পারেন, কিন্তু সঙ্গে এই বিষয়টি যুক্ত করতে চাই যেটি বলছিল যে প্রণোদনার অর্থ প্রাপ্তিতে এক ধরনের সংকট হচ্ছে শুধু আবাসনের। আমরা দেখলাম যে অনেক খাতেরই উদ্যোক্তারা আসলে সেই অর্থ পাচ্ছেন না, নিতে জটিলতা তৈরি হচ্ছে। সংকটটা আসলে কোথায়, এর সমাধানটা আসলে কি? সংকটটা হলো যে যখন এটা মানে তৈরি করা হয়েছে, আমি যেটা বললাম যে আমরা কিন্তু এখন একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। আমার মনে হয় না যে প্রণোদনা কাঠামো শেষ হয়ে গেছে, পরিস্থিতি বিবেচনায় নতুন করে আসতে পারে। কিন্তু যেটা আমি বলছি যে যদি এটা খুব পরিষ্কার গাইডলাইনের ভিতরে এক্সপ্লেইন করা না থাকে, তাহলে এটা রেস্ট্রিক্টেড ভাবে ইন্টারপ্রিটেশনের জন্য আপনি ছেড়ে দিয়েছে। তো এখন সেই বিচারে আমি যেটা বলছি যে আপনার যদি রিয়েল এস্টেট খাতের জন্য না দেওয়া হয়, তাহলে ওনারা হয়তো মোর ম্যানুফ্যাকচারিং খাতের ভেতরে হয়তো তারা এটাকে দেওয়ার চেষ্টা করছে। তো সেইটা একটা বিষয় যে আমরা ওখানে খাতের এই বিশ্লেষণটা কিভাবে আছে, তো এইটা পরিষ্কার করার আমার মনে হয় যে এটা আপনাদের যে ব্যবসায়ী সংগঠন আছে সেখান থেকে আপনারা আলোচনা করতে পারেন। আমি মনে করি যে এটা এখন শুধু ম্যানুফ্যাকচারিং খাত বা কোনো একটি বিশেষ খাতের জন্য এটাকে আটকে না রেখে এটাকে ওপেন ভাবেই করা দরকার। তো এটা যে কোনো খাতি যেন যদি তাদের ক্রেডিবিলিটি থাকে, তাদের প্রয়োজন থাকে, ব্যাংকের সাথে যেভাবে বলা হচ্ছে সেই জায়গা থেকে বিচার করে তোমরা নিতে পারেন, এটাতে কোনো বিষয় নেই।
আমি লিয়াকত ভাইকে যে একটা শুধু অ্যান্সার করবো, আমি বলে নিই যে আমি শামীম ভাইয়ের সাথে একমত আর কি। আমিও বলছি যে আপনি যদি চাইতেন আপনি জরিমানাটা মওকুফ করতে পারতেন, যে আপনি জরিমানা মওকুফ করে এখানে আনতে পারেন। কিন্তু লিয়াকত ভাইকে যেটা বলছি সেটা হলো যে লিয়াকত ভাই যদি মানে আপনি ঢালাও ভাবে প্রশ্ন আর প্রশ্নের অর্থ কি, আপনি যদি আমার এনফোর্সমেন্ট মেকানিজম ঠিক থাকে, আমি তাহলে আমার ডিক্লারেশন দিতে হবে যে এই অর্থটা আমি কোত্থেকে আনলাম এবং এই অর্থটা আমার তাহলে আগে ট্যাক্স হয় না। এটা কিন্তু আমারও ভুল হইতে পারে যে আমি গত বছর আমি কোনো একটা কিছু দেখাই নাই। এবং আপনি যদি বলেন যে কেউ একজন কোনো একটা ভাবে তার অর্থ পেয়েছেন, এখন তাকে এটা ট্যাক্স করা যাবে না, এইটা আমাদের, আমি যেটা বললাম যে আমাদের রাষ্ট্র যেখানে তৈরি হয়েছে, আমাদের যে 72 সালের সংবিধান যেখানে দেখেন আপনি 4টি মূল স্তম্ভ, সেই সংবিধানের সাথে কিন্তু এটা স্পিরিটের সাথে যায় না। তো আমরা যেই মুক্তিযুদ্ধ করেছি যে সাম্যের জন্য, যেই মানে আমরা তো একটা বৈষম্যের জায়গা থেকে তো আমাদের দেশের শুরু, সেই রাষ্ট্রের পরিচয়, সেই জায়গাটিতে এটি প্রশ্ন থাকে আপনি বলছিলেন ডক্টর তৌফিক, কিন্তু আরেকটি প্রশ্ন থাকে আসলে এই সময়টাতে অর্থের সংকট আছে, বিনিয়োগ সংকট আছে, যেহেতু করোনাকালীন পরিস্থিতিতে এক ধরনের স্থবির অর্থনীতি, সেই জায়গায় তারল্য বাড়াতে সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যাকে আবার অনেক মহল কিন্তু স্বাগতও জানিয়েছে। আমি বলবো যে সেই জায়গাটি থেকে হয়তো আপনার বক্তব্য জানবো। আমরা দেখছি যে অনেক টাকা মানি লন্ডারিংও হয়ে যাচ্ছে, সেই জায়গাটাতেও তাহলে আসলে কিভাবে অ্যাড্রেস করা যায়, যে বিষয়গুলোকে আসলে বিবেচনা নিয়ে এবার এই সুবিধা দেওয়া হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানবো। তবে আরেকটি বিরতি নিচ্ছি। আরেকবার আমন্ত্রণ বীজ সংলাপে। আমরা বেশিক্ষণ সময় পাবো না, আমরা সরাসরি আলোচনায় চলে যাই এবং প্রত্যেক অতিথিদের জন্য আসলে আমাদের 1 মিনিট করে এখন সময় বরাদ্দ। আমি লিয়াকত আলী ভূঁইয়া আপনার আসলে মন্তব্য জানতে চাই, এই খাতের অবস্থা ফেরাতে আসলে কি উদ্যোগের পাশাপাশি নেওয়া জরুরি বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা তো মানে আমি একটু প্রণোদনা নিয়ে বলতে চাচ্ছিলাম, ওটা দিয়ে শেষ করতে। জি, এক কথায় বলে ফেলুন। প্রণোদনা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শুধু আমাদের সেক্টর না, সব সেক্টরে দেওয়া হয়েছে, কিন্তু আসল ঝামেলাটা বা আসল জায়গাটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। যেখান থেকে ডিস্ট্রিবিউশনটা হবে সেখানে কিন্তু কার্যক্রম কিন্তু আগাচ্ছে না। আমরা চেষ্টা করছি, বিশেষ করে আমাদের এফবিসিসি এর প্রেসিডেন্ট কিন্তু এই ব্যাপারে অনেক চেষ্টা করতেছেন এবং চেষ্টা করেই যাচ্ছেন। তো এখনো কিন্তু কোনো অ্যাসোসিয়েশন এইভাবে প্রণোদনা পায় না আমার জানা মতে। হয়তো দু একটা অ্যাসোসিয়েশন পেয়েছে। তো এখন আমাদের যে অবস্থা, আমরা কিন্তু সমস্ত আমাদের মেম্বাররা কিন্তু সব ব্যাংকেই তাদের স্ব ব্যাংকে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছি। আমরা মানে চেষ্টা করতেছি ব্যাংকের সাথে যোগাযোগ করতে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যেখানে ডিস্ট্রিবিউশন বা যেখান থেকে যারা দিবে সেই জায়গাটাই কিন্তু এখন কর্মচঞ্চলতা নাই বা দেওয়া হচ্ছে না বা সম্মুখ গতিতে চলছে, সেখানে উদ্যোগটি আরো জোরে সোরে নেওয়ার কথা বলছেন আপনি। লিয়াকত আলী ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামীম রেজা, আপনার ছোট্ট একটি মন্তব্য নিব। আমাদের প্রথম দেখা দরকার, আমরা সেইভাবেই কাজ করতেছি। আমি আমার বোর্ড, আমাদের প্রেসিডেন্ট সবাই মিলে একসাথে কাজ করবো বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। শামীম রেজা, আপনার একটি মন্তব্য নিব। কি ব্যাপারে শুনি নাই আমি বলছি যে সার্বিক ব্যাপারে আসলে প্রণোদনা সহ আসলে এই খাতের সংকট উত্তরণে আপনার যদি কোনো প্রস্তাব থাকে বা আপনারা কি ভাবছেন? আমি একটাই তো বলেছি প্রথমে যে আমাদের এই খাতকে যদি ঘুরে দাঁড়াতে হয়, আসলে আগামী 2 বছরের মধ্যে আমরা কোনো কিছু চিন্তা করতে পারবো না। তো এইটাকে লং টার্ম, এই অপ্রদর্শিত আয়টাকে আপনি কোন রকমের ছাড়া, আপনি কোশ্চেন ছাড়া এবং কোন রকমের এক্সট্রা কোনো টাকা 10% বলেন আর যেটা বলেন এইটা ছাড়া আপনাকে ইনভেস্টমেন্ট করতে দিতে হবে। কারণ আমাদের সেক্টরে অলরেডি আপনার পার স্কোয়ার মিটারের টাকা ধরা আছে এবং সেইখানে যদি আবার 10% দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে
ক্ষেত্রে আমাদের এটা মরার উপরে আরো খড়াগা হবে এবং এইখানে কোনো ইনভেস্টমেন্ট আসবে না। সেই ক্ষেত্রে আমার হচ্ছিল আপনাকে বিনা প্রশ্ন এবং সাথে সাথে এই 10% মওকুফ করে আপনাকে এই রিয়েল এস্টেট খাত বিশেষ করে, কারণ এই খাতের সাথে কিন্তু আসলে শুধু যে শ্রমিক জড়িত তা না, কিন্তু এখানে শিক্ষিত এবং অশিক্ষিত দুটো শ্রেণী জড়িত। আমাদের অশিক্ষিত শ্রমিক আছে, আবার শিক্ষিত ইঞ্জিনিয়াররাও এর সাথে জড়িত আছে। এই খাত যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমাদের বেকারত্বের হার বেড়ে যাবে আপনার, এবং আমাদের এই খাত কিন্তু আসলে বন্ধের একটা মতন কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ দেশের কোন রকমের কোন বিশ্বের সাথেই আমরা এখন কোন অবস্থা এখন চালিত নাই। একটা লকডাউনের কথা বলার পরে শ্রমিকরা আতঙ্কিত হয়ে গেছে, অলরেডি এটা তারা ঢাকায় আসতে চাচ্ছে না এবং কোনোভাবেই কোনো ইনসিকিউর ফিল করতেছে। এই জন্য তাদেরকে আপনার একটা তহবিল গঠন করতে হবে অবশ্যই, যে 10,000 কোটি টাকা 4% ইন্টারেস্টে মিনিমাম 4% তহবিলের কথা বলছেন, আপনার মতামতটি একদম স্পষ্ট। এবং এটা যদি হয় এবং আমরা এটা যদি হয় তাহলে আমরা এই সেক্টরকে এবং অপ্রদর্শিত আয় থাকবে 2 বছর নাই। অনেক ধন্যবাদ শামীম রেজা আপনাকে। আমি ডক্টর তৌফিকুল ইসলাম আপনার কাছে আসলে শেষ বিষয়টি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই খাত সংকটে আছে, আপনিও একটি তহবিলের কথা নিজেও বলছিলেন যে আসলে এই খাতে সংকট উত্তরণে, কর্মসংস্থান টিকিয়ে রাখতে এবং হচ্ছে যে দেশের পরিস্থিতি আসলে অর্থনৈতিক পরিস্থিতি ঘুরে দাঁড়াতে, বিশেষ করে আবাসন খাতের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমি তিনটি পরামর্শ দিচ্ছি। একটা হলো যে এই অপ্রদর্শিত আয়কে যে প্রস্তাবটি এসছে এটা আমি মনে করি যে প্রত্যাহার করা, এটা আমাদের সার্বিকভাবে অর্থনীতিকে একটি খাত ভিত্তিক ভাবে আমাদের জাতীয় নীতি নির্ধারণ করাটা খুবই ভুল হবে, কারণ এটা সার্বিক প্রভাব কি অর্থনীতিতে সেটা দেখতে হবে। 2 হলো আমি মনে করি যে এই খাতে শুধু না, আমরা যদি এই করোনা পরিস্থিতি থেকে বের হয়ে আসতে চাই, একটা বড় ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে আমাদের কার্যকর ভাবে আমাদের লকডাউন করে জোন ভিত্তিক ভাবেও হতে পারে, হয়ে এটাকে আমাদের এখান থেকে বের হয়ে আসার জন্য পদক্ষেপ নিতে হবে। এটা না হলে এই খাতের আসলে কোনো টেকসই উত্তরণ হবে না। এবং 3 হলো আমি মনে করি যে একটা সত্যি একটা আমাদের স্বল্প সুদের একটা ক্রেডিট স্কিম চালু করা উচিত, যেন এটা আমাদের যারা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত আছে তারা যেন এটাকে কিনতে পারেন। তারা যদি এটা কিনতে পারেন তাহলে এই খাত এটা থেকে উপকৃত হবে স্বাভাবিকভাবে। আচ্ছা, এই মধ্যবিত্তরা যেন কিনতে পারে সেজন্য আসলে যে রেজিস্ট্রেশন ব্যয় কমানোর কথা, ঋণের সুদের হার কমানোর কথা, সেগুলোর কোনো উদ্যোগ তো আমরা দেখিনি এবার বাজেটে। ডক্টর তৌফিক, আমি এটাই বলছি যে ঋণের কমানোর জন্য একটা ক্রেডিট স্কিম লাগবে, এই জন্য ব্লেন্ডেড ফাইন্যান্সের মতো স্কিম তৈরি করা যেতে পারে। অনেক ক্ষেত্রে এখানে আপনি হয়তো অন্যান্য বিদেশি সংস্থাও দেখবেন হয়তো আপনার এটা জড়িত থাকে। ফলে আমি বলছি এখানে ব্লেন্ডেড কথাটি একদম স্পষ্ট, আপনার পরামর্শগুলো স্পষ্ট। আমাদের সময় আজকে একেবারে নেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিকুল ইসলাম, ধন্যবাদ লিয়াকত আলী ভুইয়া এবং শামীম রেজা, আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, দেখতে থাকুন নিউজ 24। আজ এখানেই শেষ করছি।